আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টক। আমি আপনাদের সামনে তাপস আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদনের শুরুতেই প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। গত পরশু আমরা একটা ঘটনার সাক্ষী থাকলাম। কলকাতা হাইকোর্টে একজন বিচারপতির রায়কে কিভাবে অগ্রাহ্য করে তাকে বাধ্য করা হলো সেই মামলা থেকে সরে যাওয়ার জন্য। এই ন্যক্কারজনক ঘটনার সাক্ষী আমাদের থাকতে হলো। দেখুন, ঘটনার ভেতরে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে এই যে ঘটনার একটা আমরা সাক্ষী থাকলাম, এর পেছনে আইন, বিচার ব্যবস্থা ইত্যাদির ভূমিকা কতটা রয়েছে। দেখুন, যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এটা তার দ্বিতীয় ইনিংস। প্রথমবার তিনি যখন অ্যাডভোকেট জেনারেল ছিলেন সেই সময়ে তিনি বিভিন্ন মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতেন। রাজ্যের যে কোনো ঘটনা অর্থাৎ রাজ্যকে প্রোটেক্ট করা তার একটা কাজের মধ্যে পড়ে। কিন্তু যে কোনো কারণেই হোক, বঙ্গেশ্বরীর কুদৃষ্টিতে পড়ে প্রথমবার তার চাকরিটা চলে গেছিল। পরবর্তী সময়ে অনেক জল ঘোলা হওয়ার পরে তিনি আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়েছেন। এবং এই আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের সামনে বলতে আসছি, সেই ঘটনার যার হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করলেন, এই ন্যক্কারজনক ঘটনা ঘটালেন, তিনি আর কেউ নন, তিনি ওই ব্যানার্জি পরিবারের একজন সদস্য, ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরি ব্যানার্জি। ঘটনাটি কি হয়েছে? ঘটনাটি এই রানী বিড়লা শেক্সপিয়ার সরণিতে একটি কলেজ, রানী বিড়লা, সেই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হচ্ছেন এই শ্রীমতী কাজরি ব্যানার্জি। দেখুন, কাজরি ব্যানার্জির যোগ্যতা ইত্যাদি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কি যোগ্যতায় তিনি একজন গভর্নিং বডির চেয়ারম্যান হয়েছেন সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। উনি যে স্কুল থেকে পড়াশোনা করেছেন বা ওনার বিদ্যা যতদূর, তাই দিয়ে একজন গভর্নিং বডির কাউন্সিলর হওয়া যায়। যদি তাই হয় তাহলে যা হওয়ার উচিত সেটাই হয়েছে। কিন্তু বিষয়টা শুধুমাত্র তিনি ব্যানার্জি পরিবারের সদস্য বলেই যে এই রকমভাবে সামনে চলে এলো এবং আমাদের রাজ্যের মিডিয়াকুল এই ঘটনাটাকে একেবারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছে, সেটা এক কথায় নিন্দাজনক। আর মিডিয়াকুলের কথা তো নতুন করে বলার কিছু নেই। তারা প্রতিদিন চেষ্টা করে যান কি করে এই ব্যানার্জি পরিবারকে তুষ্ট করা যায়, যার ফলে তাদের ওই বিজ্ঞাপনের পাতাগুলো একটু ভরে ওঠে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গভর্নিং কাউন্সিলের একটা বডি তৈরি হবে। সেই বডিতে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে কারা প্রতিনিধিত্ব করবেন, সেই প্রতিনিধিত্ব ঠিক করার জন্য মাননীয়া অধ্যক্ষা ডক্টর শ্রাবন্তী ভট্টাচার্য একটা ভোটাভুটির আয়োজন করেছিলেন এবং সেই ভোটাভুটিতে কেউ কেউ নির্বাচিত হয়েছে। এইখানেই গভর্নিং বডির চেয়ারম্যানের আতে ঘা লাগে। তিনি পরিষ্কার শ্রাবন্তী ভট্টাচার্য, যিনি শিক্ষিতা, ডক্টরেট, ডক্টর মানে অবশ্যই পড়ালেখা করে তিনি ডক্টর হয়েছেন, থিসিস জমা দিয়েছেন, তার ফলেই হয়েছেন। এবং সম্ভবত তিনি এই জামানাতে থিসিস জমা দিয়ে গবেষণা করে ডক্টর হননি, ফলে তার একটা আত্মসম্মান বোধ আছে। সবাই তো আর মেরুদণ্ডটা বিক্রি করে দেননি। এবং দেখতে গেলে দেখা যাবে অধিকাংশ মহিলাই যারা এই ধরনের প্রশাসকের ভূমিকায় রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, তুগলকি আইন, তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এবং মেরুদণ্ডটাকে সোজা রেখেই সোচ্চার হচ্ছেন। এই কিছুদিন আগে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্তা দত্তকে দেখেছি। তিনি যেরকমভাবে সিকতারা সোজা রেখে মাথা উঁচু করে লড়ে গেলেন, তারপর থেকে তার ওপরে পদে পদে তার কর্মকাণ্ডের ওপরে যে কাটা বেছানো হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক একই রকমভাবে ডক্টর শ্রাবন্তী ভট্টাচার্যকেও নিগৃহীত হতে হলো, এমনভাবে তাকে অপমানিত করা হলো যে তিনি আজকে হসপিটালে
ভর্তি হতে বাধ্য হলেন। তিনি তো সাদা খাতা জমা দিয়ে অধ্যক্ষা হননি, ফলে আত্মসম্মানবোধ থেকেই তিনি চেয়ারম্যানের এই আদেশের ফলে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাকে এই নিগৃহীত হওয়ার বিষয়টিকে নিয়ে হাইকোর্টে একটি পিটিশন করেন, যেখানে তিনি পরিষ্কার বলেন তিনি বিপন্ন, তাকে এরকমভাবে অসম্মানিত করা হচ্ছে এবং তার সাথে সাথে তিনি এই যে একটি কলেজের স্বাধীন সত্তার ওপরে নির্বাচক এই গভর্নিং বডির চেয়ারম্যানের হস্তক্ষেপ, তার বিরুদ্ধেও কোর্টের কাছে আবেদন জানান। সেই মামলারই শুনানি এতদিন চলছিল। প্রথম যখন শুনানি হয় কিশোর দত্ত মহাশয়, তিনি সময় চান, পরবর্তী ক্ষেত্রে সময় দেওয়া হয় তাকে, সেই দিন তিনি আবার সময় চান এবং শেষ পর্যন্ত গত 11ই অগাস্ট এই মামলার সবিস্তারে শুনানি হয় এবং এই শুনানি হওয়ার পরে 15 তারিখ এই মামলার শুনানি শেষ হয় এবং তারই রায় ঘোষণার কথা ছিল আজকে। যদিও সেই রায়টা সম্পূর্ণ রায় নয়, এই রায়টা একটা ইন্টারিম অর্ডার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন নির্দেশ। কিন্তু মহামান্য বিচারক বিশ্বজিৎ বসু যখন তার এই রায় ডিকটেট করে দিয়েছেন এজলাসে বসে, তখনই হঠাৎ কিশোর দত্ত মহাশয় বলতে শুরু করলেন যে তার তো সওয়াল এখনো শেষই হয়নি, আর বিচারক রায় দিয়ে দিচ্ছেন, এটা কি করে সম্ভব হয়। তৎক্ষণাৎ বিচারক বলেন যে আমরা তো এখন শুধুমাত্র রায়টাকে ডিকটেশনই করেছি, এটা তো সই হয়নি। আপনার যদি কোনো বক্তব্য থাকে, আপনি যদি আরো শুনানি করতে চান, আপনি আপনার বক্তব্য রাখতেই পারেন। কিন্তু আদালত প্রদত্ত এই সুযোগ, এই সুবিধা অ্যাডভোকেট জেনারেল কিন্তু নিলেন না। তিনি সরাসরি প্রশ্ন করতে থাকেন যে আদালতের এই ধরনের রায় দেওয়ার এখতিয়ার আছে কিনা। তিনি পরিষ্কার জানান যে বিচারক বিশ্বজিৎ বসুর নাকি এই মামলা শোনার কোনো অধিকারই নেই, কারণ তিনি ইতিমধ্যেই রায় কি দেবেন সেটা চিন্তাভাবনা করে দিয়েছেন, ফলে তাকে এই মামলা থেকে সরে যেতে হবে, তিনি এই মামলায় আর থাকতে পারবেন না। মানে চিন্তা করুন কি দুঃসাহস এই সমস্ত অর্বাচীন ব্যক্তিদের। আমি জেনে বুঝেই অর্বাচীন শব্দটা ব্যবহার করলাম, কারণ যারা শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থে শাসকের পদলেহন করেন, শিরদাঁড়াটা বাড়ির আলমারিতে রেখে এসে তাদের সুবিধাবাদী অর্বাচীন বলা ছাড়া আর কোনো ভাষা আমি আর প্রয়োগ করতে পারলাম না। দেখুন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে যদি আইনজীবীরা একত্রিত হয়ে না প্রতিবাদ করেন, তাহলে কিন্তু আগামী দিনে আইন ব্যবস্থার ওপর আরো বড় আঘাত আসতে চলেছে। এবং এই যে ঘটনা, এই ঘটনাটা যে এতদূর আসতে পারছে তার কারণ এর আগেও বিভিন্ন ঘটনায় শাসক দলের বিভিন্ন নেতা, মন্ত্রী, কর্মী, সমর্থক, এমনকি তাদের যারা মুখপাত্র, তারা আদালত সম্পর্কে এমন এমন মন্তব্য করেছেন যেগুলোতে তাদের অনায়াসে আদালত চাইলে কঠোর শাস্তির বিধান দিতে পারত, কিন্তু তারা দেননি। এমনকি বিচারকের বাড়ির সামনে তার বিরুদ্ধে পোস্টারিং করা, আদালতে তার বিরুদ্ধে পোস্টারিং করা, বিচারকের আদালত কক্ষের গেটে আটকে দেওয়া, তালাচাবি দিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটার পরেও আদালতের কোনো সময় এটা মনে হয়নি এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আজকে তারা সেই ঘটনার ব্যবস্থা নিতে পারেননি বলে এই সমস্ত লোকেদের সাহস বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে তারা আদালতে দাঁড়িয়ে বিচারক রায় দেওয়ার পরেও সেই রায়কে অমান্য করা এবং তাকে অসম্মান করে, আদতে আইনকে অসম্মান করে এটা বলতে পারছেন যে আপনার এই মামলা শোনার অধিকার নেই, আপনি এই অধিকার হারিয়েছেন। অর্থাৎ একজন বিচারককে তার কোনটা অধিকারের মধ্যে পড়ে, কোনটা অধিকারের মধ্যে পড়ে না, সেইটাও আজকাল এরা ঠিক করে দিচ্ছে। আর কোথায় নামবেন? আস্তে আস্তে আমরা দেখতে পারবো বিচার ব্যবস্থা তার গায়ে এইরকমভাবে কুঠারাঘাত হতে হতে সেটা না ভেঙে পড়ে। কারণ সহায় সম্বলহীন মানুষের জায়গা যেটা, সেটা তো শেষ পর্যন্ত গিয়ে ওই বিচার ব্যবস্থার কাছেই থেমেছে। ফলে এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আদালতের।
এবং বিশ্বজিৎ বসু স্বাভাবিকভাবেই তিনি সজ্জন ব্যক্তি, তিনি তো বিচার করতে বসেছেন, তিনি তো কারোর পক্ষপাতিত্ব করার জন্য বসেননি। ফলে তিনি পরিষ্কার বলেন, আমি চাইলে পরে এই মামলা থেকে নাও সরতে পারতাম, কিন্তু যেহেতু আমার উদ্দেশ্য সঠিক বিচার দেওয়া, পক্ষপাত করা নয়, তাই আমি এই মামলা থেকে সরে যাচ্ছি। প্রধান বিচারপতি আগামী দিনে ঠিক করবেন এই মামলার ভবিষ্যৎ। ফলে রাজ্য সরকার তার কৌশলীকে দিয়ে যে উদ্দেশ্য নিয়ে আজকে মামলাটি লড়লেন, তারা সেই উদ্দেশ্যে সফল হলেন। কিশোর দত্ত যখন বুঝতে পারলেন যে এই রায় গৃহীত হলে পরে তার এই দ্বিতীয়বারের চাকরিটিও আর বেশিক্ষণ টিকে থাকবে না, তৎক্ষণাৎ তিনি এত নিম্ন স্তরে নেমে গেলেন, যেটা সত্যিকারে আইনজীবীদের পক্ষে একটা লজ্জাজনক ঘটনা। আমরা আর কত কি দেখব সে বিষয়ে যথেষ্ট সন্দিহান। অবশ্যই নিন্দাজনক ঘটনা এবং সকলেরই এ বিষয়ে নিন্দা করা উচিত বলে আমার মনে হয়। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।